প্রত্যেকে আবারও স্বাগত। গত মডিউলে আমরা আর্থিক সাক্ষরতা, ব্যাংকিংয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি দিক নিয়ে আলোচনা করেছি। এখন আমরা একটি ব্যাংকের প্রাথমিক পদ্ধতি ও বৈশিষ্ট্যগুলির সাথে পরিচিত হয়ে গেছি। এবার এসো আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি, সেটি হলো লোন। তোমাদের হয়তো মনে আছে যে বিশ্বাসবাবু তার ব্যবসাকে বাড়াবার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছিলেন, আর প্রিয়া তার মা শিখার দোকানের জন্য লোন নিয়েছিল। আমরা সংক্ষেপে সুদ সম্পর্কেও শিখেছি। আমরা দেখেছি যে দু রকমের সুদ রয়েছে। একটা হলো ব্যাংকে টাকা জমা রাখলে তার থেকে পাওয়া যায়, আর একটা হলো ব্যাংক থেকে টাকা ধার নিলে ব্যাংকে দিতে হয়। আমরা শিখেছি যে ওই টাকা ধার করাকে লোন বলা হয়। তো এসো কিভাবে বিশ্বাসবাবু একজন সুদখোর ব্যক্তির কাছে না গিয়ে ব্যাংকে গেলেন ব্যাংক থেকে লোন নেবার জন্য, সেটি আরও ভালোভাবে দেখে নিই। এক রাতে বিশ্বাস পরিবার রাতের খাবার খাচ্ছিল। একসময় শ্রী বিশ্বাস বললেন, ঠিক করেছি একটা 2 চাকার গাড়ি কিনব। এতে বাড়ি থেকে দোকান যাবার বা কাজের জন্য অন্যত্র যাবার আর কোনো অসুবিধে হবে না এবং সময়ও বাঁচবে। খুব ভালো, কিন্তু তোমার কাছে টাকা আছে কেনার জন্যে? আমার কাছে জমানো টাকা নেই, তবে ঠিক করেছি গোপালের কাছ থেকে টাকা ধার করব। সুদে টাকা ও খাটায়, কাল ওর সঙ্গে দেখা করতে যাব। প্রিয়া বলে, গোপালের থেকে টাকা ধার করার আগে আমাকে একটা দিন সময় দাও, যাতে ব্যাংকে গিয়ে খোঁজ নিতে পারি যে টাকা ধার দেওয়ার জন্য তারা কি শর্ত দিচ্ছে বা তাদের কি শর্ত আছে। পরের দিন প্রিয়া ব্যাংকে যায় এবং শ্রীমতী গুপ্তার সঙ্গে দেখা করে। সুপ্রভাত শ্রীমতী গুপ্তা, আপনি আমায় একটু বলতে পারবেন যে আমার বাবা একটা 2 চাকার গাড়ি কেনার জন্য ব্যাংক থেকে ঋণ নিতে চায়। ঋণ নিতে পারেন? এবং সেই জন্য কি কি শর্ত আছে যদি বলেন। আমার বাবা সাধারণত গোপাল ঋণদাতার কাছ থেকে ধার নেয়। শ্রীমতী গুপ্তা বলেন, অবশ্যই প্রিয়া, আমার সহকর্মী মিস্টার মিশ্রা লোন বিভাগের ইনচার্জ। চলো ওনার কাছে যাই, গিয়ে দেখা করি। শ্রীমতী গুপ্তা বলেন, সুপ্রভাত মিস্টার মিশ্রা, এ হলো প্রিয়া বিশ্বাস। আমাদের ব্যাংকে ওর একটা অ্যাকাউন্ট আছে, ও লোন সম্পর্কে জানতে চায়। নমস্কার প্রিয়া, তোমাকে ঋণ এবং তার নিয়মকানুন সম্বন্ধে জানাচ্ছি। যখন তুমি নিজের প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেবে, সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে ব্যাংকে ফেরত দিতে হবে। তার জন্য ব্যাংক তোমাকে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা সুদ হিসেবে ধার্য করবে। ঋণের প্রকারভেদের ওপর নির্ভর করে কত সুদ দিতে হয় তাকে নিম্নলিখিত দুভাগে ভাগ করা যায়: সুরক্ষিত ঋণ, অসুরক্ষিত ঋণ। সুরক্ষিত ঋণের সঙ্গে জামিনদাতা অথবা জামানতের সম্পর্ক আছে। জামানত এখানে গাড়ি, বাড়ি অথবা এরকমই মূল্যবান কিছু হতে পারে। ঋণগ্রহীতা যদি সময়ের মধ্যে টাকা ফেরত না দেয়, ঋণদাতা তাহলে সেই জামানতের দখল নিতে পারে। সুরক্ষিত ঋণের সাধারণ উদাহরণ হল গাড়ির ঋণ বা বাড়ির জন্য ঋণ। অসুরক্ষিত ঋণে জামানতের প্রয়োজন পড়ে না। ঋণগ্রহীতার সম্পত্তিকে জামানত হিসেবে না রেখে এক্ষেত্রে ঋণদাতা ধার দেন ঋণগ্রহীতার ঋণ ফেরত দেবার ক্ষমতা আছে কিনা তা বিচার করে। এই ধরনের অসুরক্ষিত ঋণের সাধারণ উদাহরণ ব্যক্তিগত ঋণ, স্টুডেন্টস ঋণ। আমরা বিভিন্ন ধরনের ঋণ সম্বন্ধে আরও বিস্তারিতভাবে জেনে নিই। তার আগে ঋণ নিয়ে আলোচনা করার সময় আমরা যে শব্দগুলি ব্যবহার করি তার সম্পর্কে ধারণা থাকা বা ব্যাখ্যা করা প্রয়োজন। ঋণদাতা, ব্যাংকের মতো প্রতিষ্ঠান মানুষকে প্রয়োজনে টাকা ঋণ দেয়, তার জন্য তারা সুদ। ঋণগ্রহীতাকে ঋণ নেওয়া টাকা নির্দিষ্ট সময়ের সুদ সহ ফেরত দিতে হয়। ঋণগ্রহীতা, এরা সাধারণত ব্যাংকের গ্রাহক যারা ব্যাংক থেকে ঋণ নেন। তাদের বাৎসরিক সুদ দিতে হয়। প্রতিটি কিস্তিতে থাকে ধার নেওয়া টাকার কিছু অংশ, আর যত দিনে টাকা ফেরত দেবেন সেই নির্দিষ্ট সময়ের সুদ। জামানত, সাধারণত টাকা ধার নেওয়া হয় বিশেষ কারণে। এখন তোমার বাবা টাকা ঋণ নিতে চাইছেন 2 চাকার গাড়ি কেনার জন্য।
ঋণ যতদিন না পুরোপুরি শোধ হচ্ছে 2 চাকার গাড়িটি শ্রী বিশ্বাসের নামে হবে না। গাড়ি কেনার টাকাটা সুদসহ ফেরত দিলেই ওই গাড়িটি শ্রী বিশ্বাসের হবে। এককালীন টাকা বা ডাউন পেমেন্ট। যখন বাড়ি অথবা গাড়ি কেনার জন্য তুমি কোনো ঋণ নাও, তখন সে জিনিসটির মোট দামের একটা অংশ আগে দিতে হয়, বাকি টাকাটা ব্যাংক দেয়। তুমি ৬৫,০০০ টাকা দিয়ে একটি 2 চাকার গাড়ি কিনতে চাও। ব্যাংক তোমার জন্য ৫০,০০০ টাকার ঋণ অনুমোদন করে। সেক্ষেত্রে বাকি টাকাটা তোমাকেই দিতে হবে। এই অঙ্কের টাকাটিকেই ডাউন পেমেন্ট বা এককালীন টাকা বলে। কিস্তি। ঋণ নেওয়া টাকার কিছু অংশ যা প্রতি মাসে নির্দিষ্ট সময় অন্তর শোধ করতে হয়। সুদ হল ঋণ প্রদানকারী সংস্থা টাকা ঋণ দেওয়ার জন্য যে অতিরিক্ত টাকা ধার্য করে। সময়সীমা। প্রতিটি ঋণ একটি পূর্ব নির্ধারিত সময়সীমা মেনে শোধ করতে হয়, তাকেই সময়সীমা বলে। এই মুহূর্তে 2 চাকার গাড়ি কেনার জন্য ঋণ নিলে কত সুদ দিতে হবে? শ্রী মিশ্রা বলেন, এটা বছরে 10 থেকে 12% মধ্যে থাকে। প্রিয়া জিজ্ঞাসা করে, এটা কি অনেকটা বেশি নয়? গোপাল টাকা ধার নিয়ে মাত্র 3% সুদ নেয়। শ্রী মিশ্রা বলেন, ব্যাংকের মতো প্রতিষ্ঠান প্রতি বছরে সুদের হার হিসেব করে, কিন্তু ঋণ প্রদানকারী ব্যক্তি প্রতি মাসে নেয় 3% করে। তার অর্থ সে নেয় 3% × 12, অর্থাৎ 36% প্রতি বছরে, যেখানে ব্যাংক সারা বছরের জন্য নেয় মাত্র 12%। উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি। আপনি ব্যাংক থেকে 100 টাকা ঋণ নিলেন। 12% সুদ, অর্থাৎ আপনাকে ব্যাংক কর্তৃপক্ষকে 112 টাকা শোধ করতে হবে। কিন্তু আপনি যদি ব্যক্তির কাছ থেকে 100 টাকা ঋণ নেন, আপনাকে সুদে আসলে তাকে 136 টাকা শোধ দিতে হবে। তাহলে ব্যাংক থেকে ঋণ নিলে আপনি বছরে কত টাকা বাঁচাতে পারবেন? আমরা প্রতি বছর 24 টাকা করে বাঁচাতে পারব। তার মানে 50,000 টাকা ঋণ নিলে আমরা অনেকটাই বাঁচাতে পারব। আমাদের 1 বছরে মাত্র 6,000 টাকা সুদ দিতে হবে। অথচ ওই একই টাকা গোপালের কাছ থেকে নিলে সুদ পড়বে প্রতি বছরে 18,000 টাকা। আমি বাবাকে এক্ষুনি গোপালের কাছ থেকে ঋণ নিতে বারণ করছি। অনেক ধন্যবাদ শ্রী মিশ্রা। দয়া করে জানান ব্যাংক থেকে ঋণ নিতে গেলে কি কি নথি লাগবে? শ্রী মিশ্রা, তোমাকে দিতে হবে প্রথমত পরিচয়পত্র, 100 দিনের কাজের কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, ঠিকানার প্রমাণপত্র যদি সচিত্র পরিচয়পত্রের বাইরে কিছু থাকে, আর 3 নম্বর আয়ের প্রমাণপত্র, 3 মাসের ব্যাংকের বিবৃতি, শেষ 3 মাসের আয়ের নথি। তোমার বাবা ব্যাংক থেকে কত টাকা ঋণ পেতে পারে তা নির্ভর করবে তার ব্যাংকের বিবৃতির ওপরেই। শোধ করার জন্য 3 অথবা 5 বছরের সময়সীমা দেওয়া হয়। যদি কোনো কারণের জন্য কেউ ঋণ শোধ করা বন্ধ করে দেয়, ব্যাংক তাকে ন্যায্যভাবে সতর্ক করে। তারপর জামানত রাখা জিনিসটি ব্যাংক ফেরত নিয়ে নেয়। তারপর সেটা বিক্রি করে ঋণের টাকা সংগ্রহ করে নেয়। প্রতিষ্ঠান চালানোর জন্য অর্থ উপার্জন করা বা লাভ অর্জন করাটা সকল ব্যাংকের কাছে গুরুত্বপূর্ণ। তাদের কাছে গচ্ছিত টাকার ওপরে সুদ দেওয়ার জন্য ও নিজস্ব খরচ চালানোর জন্য অর্থ উপার্জন প্রয়োজন। অর্থ উপার্জনের উপায়গুলির মধ্যে অন্যতম হল গ্রাহকদের লোন দেওয়া। আগে যেমন বলা হয়েছে যে লোন 2 রকমের হয়, সুরক্ষিত অথবা অসুরক্ষিত। তাই এখানে 2টি পুস্তিকা দেওয়া হলো। একটিতে বিভিন্ন ধরনের লোনের সম্বন্ধে বিস্তারিত বিবরণ, যেগুলি ব্যাংক থেকে পাওয়া যেতে পারে, আর অন্যটি হল সরকারি প্রকল্পের অধীনে নাগরিকরা যে সকল লোন নিতে পারেন তার তথ্য সমৃদ্ধ। অনুগ্রহ করে এটা বাড়িতে নিয়ে যান আর মন দিয়ে পড়ুন। ধন্যবাদ মিস্টার মিশ্রা। আমি এগুলি মন দিয়ে পড়ব আর বাবাকে দেখাবো, এবং আপনি আমাকে যা যা বললেন সেগুলি সব বাবাকে ব্যাখ্যা করে দেব। প্রিয়া সন্ধ্যায় বাড়ি পৌঁছে তার ব্রোশিওরগুলি বাবার সঙ্গে বসে দেখে। ব্যাংক কি কি ধরনের লোন দেয় সেগুলি বোঝার চেষ্টা করে। যানবাহনের ওপর ঋণের মধ্যে যানবাহনের ঋণ সুরক্ষিত ঋণের আওতায়, গৃহ ঋণ যেটি নতুন বাড়ি কেনার জন্য গৃহে ঋণ দেওয়া হয়,
বন্ধকি ঋণ বলতে যদি আপনার কোনো সম্পত্তি থেকে থাকে বা অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়, তবে আপনি তা বন্ধক রেখে ঋণ পেতে পারেন। দ্বিতীয়ত, ঋণ গ্রহীতাকে 15% থেকে 20% টাকা জমা করতে হয়। গৃহে ঋণের ক্ষেত্রে ঋণ গ্রহীতাকে 15% থেকে 20% পর্যন্ত জমা রাখতে হয়। বন্ধকি ঋণের ক্ষেত্রে এই সম্পত্তি ব্যাংকের কাছে বন্ধক রাখতে হয়। আর পড়াশুনো ঋণের ক্ষেত্রে ঋণের অর্থ বাৎসরিকভাবে ছাত্রকে বিতরণ করা হয়। যতদিন ছাত্রছাত্রী পড়াশুনো চালিয়ে যাচ্ছে ততদিন তাদের ব্যাংকে কোনো অর্থ ফেরত দিতে হয় না। পড়াশুনোর শেষে চাকরি পাওয়ার পর ছাত্রছাত্রী টাকা শোধ করে দিতে পারেন বা শোধ করতে তারা শুরু করে। প্রিয়া কয়েকটি সরকারি স্বল্প সুদের লোনের স্কিমগুলি পড়ল এবং ভাবল যে সেগুলি শুধুমাত্র তার ক্ষেত্রেই সুবিধাজনক হবে না, বরং তার গোটা পরিবারের সুবিধা হবে, বিশেষ করে তার ছোট ভাই এবং বোনের জন্য, যারা তোমাদের মতো ছাত্রছাত্রী।